তো এটা দেখেন, এই টাইপের জিনিসগুলোতে, অর্থাৎ এই যে আমাদের একটা সার্কিটে একের অধিক যদি সোর্স থাকে এবং সোর্সগুলোর যদি ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়, আলাদা কিভাবে বুঝতেছি? টি এর সাথে দেখেন এখানে 5 আছে, এখানে টি এর সাথে 10 আছে, তার মানে এখানকার ওমেগা হচ্ছে 5, এখানকার ওমেগা হচ্ছে 10, তার মানে দুইটার ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা আলাদা। তো যখন ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়, তখন কিন্তু এই কম্পোনেন্ট গুলার উপরে ইফেক্টও আলাদা আলাদা পড়ে। কিরকম ইফেক্ট আলাদা আলাদা পড়ে? এটা দেখেন, এই যে 0.2 ফ্যারাড, অনেক সময় কিন্তু এটা একটা ওহম আকারেও দেওয়া থাকতে পারে এবং বলে দিতে পারে যে এই ওহমটা অমক হার্জের জন্য। তো আমরা জানি যে এই যে ফ্যারাডকে যখন ওহমে কনভার্ট করব, 1/ওমেগা সি, এটা হচ্ছে ওমেগা এল। তাহলে দেখেন ওহমটা কিন্তু পুরোপুরি ওমেগার উপর ডিপেন্ড করতেছে। তাহলে ওমেগা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এটার ওহমিক ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এর জন্য এর ওহমিক ভ্যালু একরকম হবে, এর জন্য আরেক রকম হবে। একই সার্কিটে এই দুইটা জিনিস আসলে ক্যালকুলেশন করা যায় না। তখন আমরা কি, প্রশ্নে বলুক বা না বলুক, যেমন এখানে প্রশ্নে বলে দিছে যে সুপার পজিশন, বাট প্রশ্নে বলুক বা না বলুক, এটা আমাদেরকে সুপার পজিশন দিয়েই করতে হবে। কখন এটা করব? একাধিক সোর্স থাকলেই যে সুপারপজিশন করতে হবে বিষয়টা এরকম না। একাধিক সোর্স আছে এবং তাদের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, এরকম যদি থাকে, তাহলে আমরা অবশ্যই কি করব? সুপারপজিশন করব। প্রশ্নে সেটা বললেও করব, না বললেও করব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমাদের সোর্সের ভ্যালুটা টাইম ডোমেইনে দেওয়া থাকে, আমরা যখন অ্যান্সার বের করব, তখনও সেটাকে টাইম ডোমেইনে ব্যাক এনে অ্যান্সার করতে হবে। রেফারেন্স ধরার সময় আপনি সাইন কে রেফারেন্স ধরতে পারেন, কজ কে রেফারেন্স ধরতে পারেন, কোনো সমস্যা না। তখন আবার অ্যান্সার করবেন, যেটাকে রেফারেন্স ধরবেন ওইটাতে ব্যাক আনলেই চলবে। মানে দুইটাকেই যে সাইন বানাই ফেলতে হবে, দুইটাকেই কজ বানাই ফেলতে হবে, এরকম জরুরি না। তাহলে কি সুপারপজিশন, এট এ টাইম একটা করে সোর্স আমরা অ্যাক্টিভ রাখবো। তাহলে ভোল্টেজ সোর্সকে যদি আমরা অ্যাক্টিভ রাখি, সোর্সটা দেখতে কি রকম হবে, মানে সার্কিটটা? কারেন্ট সোর্স ওপেন, সার্কিটটা দেখতে কিন্তু এরকম হয়ে যাবে ডিরেক্ট। ভি নট মানে যে এইখানকার যে অ্যাক্রসের ভোল্টেজ, এটা হচ্ছে ভি নট ধরলাম, এখানে আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে ভি নট। কিন্তু এটা তো অরিজিনাল ভি নট না, এটা হচ্ছে অরিজিনাল ভি নট। এটা যেহেতু আর একটা সার্কিট, এজন্য আমরা এটাকে ধরেন প্রাইম দিলাম, আপনি V01 লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। রেজিস্টরের ভ্যালু তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, এই অলওয়েজ 8 ওহমই থাকবে। আচ্ছা, এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে টাইম ডোমেইনকে ফেজর ডোমেইনে বানাই ফেলি। সাইন আছে, সাইন যেহেতু একটা, ওইটাকে আমরা রেফারেন্স ধরে 50 ∠0° লিখে দিতে পারি। এখন এই দুইটাকে ওহম বানাইতে হবে। আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি, আর এখানে আপাতত লিখতেছি না। এটাকে ওহম বানাইতে হয় কিভাবে? 1/ওমেগা সি। তাহলে 1/ওমেগা, দেখেন এখানে 5 ইন্টু সি হচ্ছে 0.2। তাহলে 0.2 করলে 1 আসতেছে, আর আমরা জানি ক্যাপাসিটরের ওহমিক ভ্যালুর আগে একটা মাইনাস জে দিতে হয়। তাহলে এটা হবে হচ্ছে -J1 ওহম। আর এটা কি? ওমেগা এল, তার মানে 5-এর সাথে 1-এর গুণ করলে 5 হয়। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ওহমিক ভ্যালুর আগে কি প্লাস জে দিতে হয়, তাহলে J5। এখন আমাদের V0 প্রাইমটা বের করতে হবে। এটা যে কোনো ভাবে বের করা যায়। সব থেকে দেখেন এখানকার সহজ সিস্টেম কি, ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু সহজেই ক্যালকুলেশন করা যায়। ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে? V0 কি, এই ব্রাঞ্চের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে V0। তো আমরা যেহেতু এখন ফেজর ডোমেইনে করতেছি, আমরা বড় হাতের V0 দিয়ে বিষয়টা লিখি। যার ভোল্টেজ আমরা হিসাব করতেছি 8 ওহম, এবং এদের ভিতরে ভোল্টেজটা ডিভাইড হচ্ছে বা বন্টন হচ্ছে। তাহলে যার ভোল্টেজ, যার মানে কি, যে এই দুইজনকে মিলাই যে একটা কল্পনা করতেছি, তার ভোল্টেজ বের করতে চাচ্ছি। সে কে? সে হচ্ছে J5 প্যারালাল -J1, এইটার অ্যাক্রসের ভোল্টেজ চাচ্ছি। এবং টোটাল ভোল্টেজ হচ্ছে যেখানে 50, ডিভাইডেড বাই কত হবে? এইটা প্লাস 8। বাস, ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের V0 প্রাইমের ভ্যালু চলে আসবে। আচ্ছা, এই প্যারালালটা আগে আমরা করে ফেলি, তাহলে সব থেকে ভালো হবে। কত? 5I ইনভার্স যোগ -I, 1 লিখলেও চলে, না লিখলেও চলে, ইনভার্স। তো এইটা হয়ে গেল আমাদের প্যারালাল ভ্যালু। তাহলে প্যারালাল অ্যান্সারে আছে, এই যে অ্যান্সার ইন্টু 50
ডিভাইডেড বাই অ্যান্সার প্লাস, সরি, অ্যান্সার প্লাস 8 সমান, তাহলে এটা থাকতেছে কত দেখেন, 7.7188, অথবা 7.72ও লেখা যায়। অ্যাঙ্গেল হচ্ছে -81.12। তা এখানে যেহেতু 718, আমরা 718 লিখলেও কোনো সমস্যা নাই। আরে এটা তো ভোল্টেজ। এটা কি ফেজর ডোমেন? তাহলে এটাকে যদি আমি আবার টাইম ডোমেইনে ব্যাক আসি, কত হবে? 7.718। দেখেন এইটাকে 0 ডিগ্রি ধরছিলাম কাকে রেফারেন্স ধরে? সাইনকে রেফারেন্স ধরে। তাহলে যখন আমরা আবার টাইম ডোমেনে ব্যাক যাব, তখন আবার এই সাইনই লিখতে হবে। আমরা যদি কস থেকে আসতাম, তাহলে কজ লিখে দিতাম, ইন্টু ওমেগা টি। এই ভোল্টেজের ওমেগা দেখেন 5, তাহলে এখানে 5t লিখে দেব। আর এখানে -81 আছে, তাহলে এই যে -81.12 ভোল্টেজ। তাহলে এটা আমরা একটা পেয়ে গেলাম। পরের সার্কিটেরটা এনে দুটো যোগ করে দিলে ওকে। আচ্ছা, পরের সার্কিট মানে ডিঅ্যাক্টিভেট করা মানে কি, এটা শর্ট করে দেবো আর এ অ্যাক্টিভ থাকবে। ভোল্টেজ সোর্স এখন শর্ট। এইটা হচ্ছে সেই ভোল্টেজ। এটা কত? এটা কজ আছে, আমরা কজ কে রেফারেন্স ধরে 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি লিখে দিতে পারি। এই দুইটাকে এখন ওহম বানাতে হবে। এটা দেখেন 10 আছে, তাহলে 1/ওমেগা সি, এখন ওমেগার জায়গায় 10 বসাই দেবো। তার মানে 0.5 ওহম। আর সামনে একটা কি -j। এটা হচ্ছে ওমেগা L, তার মানে 10 × 1 মানে 10, তাহলে J10। খেয়াল করে দেখুন, এখন এই তিনটা প্যারালাল না, এই যে এটা 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 প্যারালাল। তাহলে এইটার অ্যাক্রসের ভোল্টেজ যা, এর অ্যাক্রসের ভোল্টেজও তাই, 8 ওহমের অ্যাক্রসের ভোল্টেজও তাই। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, জেড বের করে ফেলতে পারি, তার সাথে কারেন্ট গুণ করে দিলেই ভোল্টেজ পেয়ে যাব। একদম সহজ হিসাব। জেড কত? জেড হচ্ছে তিনটার প্যারালাল। তো তিনটার প্যারালাল কিভাবে বের করতে হয়? 8 ইনভার্স যোগ -0.5 ইনভার্স যোগ J10 তার ইনভার্স, আর এই যে টোটালটার ইনভার্স করে দিলে আমাদের প্যারালাল হয়ে গেল। তাহলে করি 8 ইনভার্স যোগ -0.5 তার ইনভার্স যোগ 20, সরি 20 না, এটা মনে হয় 10 ইনভার্স হোল ইনভার্স। এটা আসতেছে 0.525 -86.235। এটা ওহম। তাহলে V0 অফ ডাবল প্রাইম কত হবে? আচ্ছা, আমরা বড় হাতেরটা আগে করি, তারপরে ছোট হাতেরটা করব। এটা হচ্ছে যে 4 × Z, তার মানে যেটা বের হলো এর সাথে 4 গুণ করে দেব। 2.1 -86.23। আচ্ছা, 2 3 6 লিখে দিই আমরা। 2.1 ভোল্টেজ। তাহলে V0 অফ ডাবল টি কত হবে? মানে V0 ডাবল প্রাইম টি 2.1। এটা যেহেতু কস থেকে আনছিলাম, এই জন্য আবার কজই ব্যাক করব। এখানে 10t ছিল, -86.236। এবার আমাদের ফাইনাল যেটা V0 ছিল, V0 কি, V0 প্রাইম প্লাস V0 ডাবল প্রাইম। এখন যেহেতু একটা সাইন একটা কস, দুইটার ফ্রিকোয়েন্সি আলাদা, এদেরকে যোগ করে আর অ্যাম্পলিটিউডের কোনো যোগ টোগ করা যায় না, এজন্য যেরকম আছে সেরকম। অনেকটা এরকম যে
এ প্লাস বি সমান কত? এ প্লাস বি সমান তো সি বা ডি এরকম লেখা যায় না, এ প্লাস বি মানে এ প্লাস বি থাকে। বাট যদি এরকম হতো 7a+3a, তখন কিন্তু আমরা 10a লিখে দিতে পারতাম। বাট এইখানে তো আর ওইরকম কিছু লেখা যাচ্ছে না, এজন্য এ প্লাস বি কে আমরা এ প্লাস বি লিখে রাখতে হবে। বিষয়টা ঠিক এরকম। আর যদি সেম ভ্যারিয়েবলের যোগ হতো তখন আমরা হয়তো অ্যামপ্লিটিউডটা যোগ বা বিয়োগ করে দিতে পারতাম। এখানে সেই সুযোগটা নাই। আমরা এইটা যোগ এইটা বসাই দিব, তাহলে এটা লিখলে কত থাকতেছে? 7.718। কেউ যদি মনে করেন এই সাইনকে কস বানাবেন, বানান, কোনো সমস্যা নাই, ভিতরে অ্যাঙ্গেলের হিসাব করতে হবে, বাট এত ঝামেলা করার দরকার নাই, যেরকম আছে এরকম লিখে দিলেই চলবে। ভোল্টেজ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 1021 লিখলেও চলতেছে। আচ্ছা, নেক্সট দেখেন, এটা বলতেছে ফাইন্ড আই নট ইন দ্য সার্কিট ইউজিং কনসেপ্ট অফ সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশন আমরা ডিসি সার্কিটে শিখে আসছিলাম, এখানে আলাদা কিছুই না। ডিসিতে যা কনসেপ্ট অ্যাপ্লাই করছিলাম এখানেও সেম কনসেপ্ট অ্যাপ্লাই হবে। কিরকম? এখানে দেখেন কারেন্ট সোর্সের সাথে একটা এই ব্রাঞ্চ কল্পনা করতে হবে। এখানে তো শুধু রেজিস্টর ছিল, এখানে আমাদের পুরো ব্রাঞ্চটাকে হিসাব করতে হবে, ইম্পিডেন্স হিসাব করতে হবে। কারেন্ট সোর্সের সাথে ইম্পিডেন্স প্যারালালে আছে। এটা যদি এখন সোর্স ট্রান্সফরমেশন করি, ভোল্টেজ সোর্স আসবে এবং এই পুরো ইম্পিডেন্সটা কিসে চলে যাবে? সিরিজে চলে যাবে। এবং ভোল্টেজটা কত হবে? I × Z। এটা আমি মুখে মুখে করতেছি, এখানে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। ভি সমান I × Z অথবা ZI। তাহলে 8 ∠90, এটার সাথে গুণ হবে এই ব্রাঞ্চের যে ইম্পিডেন্স আছে সেটা। তো এই ব্রাঞ্চের ইম্পিডেন্স কত? 4 - 3I। এই যে যেটা আমরা পেলাম এটা হয়ে যাবে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স কত? 40 53.13 ডিগ্রি। তাহলে আমরা ভোল্টেজ সোর্স বানাই ফেললাম। আর এই যে ব্রাঞ্চটা এখন সিরিজে চলে আসবে। আর এটা তো আগের থেকে সিরিজে ছিল, এটা থাকুক। এই যে 4 আর 2 6, আর এটা হচ্ছে -J2। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটাকে আবার কারেন্ট সোর্সে কনভার্ট করলাম, এইটাকে হচ্ছে আবার প্যারালাল হিসাব করলাম। তাহলে এটা যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে কি আসে দেখেন। I = V/R, মানে V/Z, তাহলে এটা ভাগ এটা করে দিতে হবে। ভি হচ্ছে, আচ্ছা, যে অ্যান্সার যেটা আসছিল সেটাই আমাদের ভি, ডিভাইডেড বাই 4 আর 2 6 -2। এইটা আবার কিন্তু কারেন্ট চলে আসতেছে 6.324, 71.565। আর এখানে কত হবে? এখানে যা ছিল তাই, কত? 6 - J2। এটা যেহেতু মিক্সড এজন্য আমরা আর আলাদা কিছু দেখালাম না, এইভাবে দেখাই দিলাম। এবার খেয়াল করেন, তিনটা প্যারালাল, বাট আমাদের কিন্তু হিসাব করতে হবে কি? এই কারেন্ট বের করতে হবে।
আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু এই কারেন্টটা বের করে ফেলা যায়। বাট আর একটু ক্যালকুলেশন করেন, যেহেতু প্রথম প্রথম আমরা একটু প্র্যাকটিস করলেও ভালো। সেটা হচ্ছে এই দুইটাকে যদি প্যারালাল করে ফেলি, একটা হয়ে গেল, অ্যান্ড দেন এইটার সাথে ওই যে ভোল্টেজ ডিভাইডার, সরি, ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেললেই কিন্তু আমাদের সার্কিটটা ইজি হয়ে গেল। দেখেন সার্কিটটা কিন্তু এখন আমাদের অনেক ইজি হয়ে গেল। এখন জাস্ট একটা ভোল্টেজ দিবে, ওহমস ল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আই নটটা ইজিলি বের হয়ে যাবে। এইটা কত? এইটা হচ্ছে এই দুজনের প্যারালাল, তো এই দুজনের প্যারালাল করলে কত হয় দেখেন। 6 - 2 i তার ইনভার্স যোগ 5 i তার ইনভার্স, এই টোটাল ইনভার্স করলে আসতেছে 4.714, 45 ডিগ্রি। ভোল্টেজটা কত? এই যে যেটা বের হলো এর সাথে এই কারেন্ট গুণ করে দিলে, ভি সমান জেড আই গুণ করে দিলে হয়ে গেল। তাহলে এটা করলে কত আসতেছে? যেটা বের হলো এটা ইন্টু ভি সমান আই জেড, এই যে কারেন্টটা 6.324, অ্যাঙ্গেল হচ্ছে 71.565। মানে এটা আসতেছে 29.81, 116.565। এত ভোল্টেজ, তাহলে আই নট কি? ভোল্টেজ বাই টোটাল কারেন্ট। সরি, ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স, ভোল্টেজটা তো বের হয়ে আসে। তাহলে অ্যান্সার ডিভাইডেড বাই 4.714, অ্যাঙ্গেল 45 ডিগ্রি যোগ 1 - 2। এই যে করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 6.575, 99.46। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা দেখেন আমাদের থেভেনিন শুরু এখান থেকে, মানে থেভেনিন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দুইটাই মূলত ইয়ে। তো এখানে মূলত কি বলছে, দ্য পিক অ্যাম্পলিটিউড অফ দ্য সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স ইন দ্য সার্কিট ইজ 180 ভোল্টেজ। কি বলে দিছে? পিক অ্যাম্পলিটিউডের কথা বলে দিছে, তার মানে এখানকার পিক ভ্যালু দেওয়া আছে। এটা কিন্তু আমরা জানি যে আমাদের পিক ভ্যালু আর আরএমএস ভ্যালুর উপরে কিন্তু এই যে সেই 8 আর থেভেনিন, 4 আর থেভেনিন, এই কনসেপ্টটা চেঞ্জ হয়। তাহলে এখানে আমাদের পিক দেওয়া আছে, এটা আমরা মাথায় রাখলাম যে 180 ভোল্টেজ এখানকার পিক। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেটা হচ্ছে 5000 রেডিয়ান পার সেকেন্ড, মানে এক কথায় ওমেগার ভ্যালু দেওয়া আছে। লোড রেজিস্টর ক্যান ভ্যারি ফ্রম 0 to 4000। এই প্রশ্নটা কিন্তু একটু এক্সেপশনাল টাইপ। নর্মালি প্রশ্নে রেজিস্ট্যান্সের মান যা ইচ্ছা তাই হইতে পারে, ক্যাপাসিটরের মান যা ইচ্ছা তাই হইতে পারে, বাট এইখানে একটু ফিক্সড বলে দিছে যে মানটা 0 থেকে 4000-এর ভিতরে ভ্যারি করবে, এর বাইরে যাবে না। নেগেটিভ তো এমনিতেও হতো না, বাট পজিটিভ হলেও 4000-এর বেশি হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে একটা রেঞ্জ বলে দিছে যে মানটা 0.1 থেকে 0.5 পর্যন্ত ভ্যারি করবে। তার মানে আমাদেরকে এমন ভাবে সেট করতে হবে যেন মানটা এর ভেতরেই আসে, এর বাইরে যেন না যায়। প্রথম প্রশ্ন বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার টু দ্য লোড হোয়েন আর নট এত, সি নট এত। তার মানে আর নটের ভ্যালুও দিয়ে দিছে, সি নটের ভ্যালুও দিয়ে দিছে। তখন বলতেছে যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার। অ্যাভারেজ পাওয়ার বলতে নর্মালি রিয়েল পাওয়ারটাকে বোঝায়, তার মানে রিয়েল পাওয়ারটা বের করতে হবে। তো রিয়েল পাওয়ার বের করতে গেলে এরকম আলাদা আলাদা যখন বসাবো তখন ঝামেলা। তো আমরা কি করতে পারি, এই এবি টার্মিনালের থেভেনিনটা আগে বের করে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা শুরুতেই অনেক ইজি হয়ে যাবে। তাহলে এইটার যদি থেভেনিন বের করি, দেখেন ভোল্টেজ সোর্স যদি শর্ট করে দিই তাহলে এই যে আর, এটা সেই, এখানকার আমি এখন জেড থেভেনিন বের করব।
এটা হচ্ছে 0.6 হেনরি, আমাদের ওমেগা দেওয়া আছে। তাহলে এর ওহমিক ভ্যালু হচ্ছে ওমেগা ইন্টু এল। তাহলে 5,000 ইন্টু 0.6 কত আসে দেখেন। তাহলে আসতেছে 3,000। যেহেতু সব কিলো ওহম দেওয়া আছে, এটাকে কিলো ওহম করলে হয় J3 কিলো ওহম। এটা কত? এটা হচ্ছে 6 কিলো ওহম, আর এটা হচ্ছে 12 কিলো ওহম। তাহলে জেড থেভেনিন কত? 6 প্যারালাল 12 প্লাস J3। এটা করলে আসতেছে 4। তার মানে হচ্ছে 4 প্লাস J3 কিলো ওহম। আর এর রেসপেক্টে এখন ভোল্টেজ বের করব। এটা দেখুন এখন ইজি, কারণ এইদিকে কোনো কারেন্ট সোর্স মানে কারেন্ট ফ্লো করতেছে না। তার মানে ভোল্টেজটা জাস্ট এই দুইজনের ভিতরে কিন্তু ডিভাইড হবে। এখানে আমরা সিম্পলি একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ভি থেভেনিন সমান কত। এর পিক ভ্যালু হচ্ছে আমাদের এই যে 180। তাহলে এইটার ভ্যালুকে আমরা এইভাবে লিখতে পারি যে 180, 0 ডিগ্রি ভোল্টেজ, এটা হচ্ছে পিক। তাহলে এখানকার ভি থেভেনিনের পিক ভ্যালু কত হবে? ওই যে ভোল্টেজ ডিভাইডার রুল, যার ভোল্টেজ সেটা ডিভাইডেড বাই যোগফল। এর ভেতর তো কোনো কারেন্ট যাচ্ছে না, ফলে এখানে কোনো ড্রপ নাই। এর অ্যাক্রসে যা ভোল্টেজ সেটাই ভি থেভেনিন। এই যে এটাই কিন্তু আমাদের ভি থেভেনিন মিন করতেছে, ইন্টু যেই ভোল্টেজটা ডিভাইড হচ্ছে সেটা। 12/18 গুণ এত, 18, 18 কাটে 10, 120। এটা কিন্তু পিক ভ্যালু, এটা মাথায় রাখতে হবে, কারণ সূত্র কিন্তু এর উপরেই ডিপেন্ড করে চেঞ্জ হয়। তাহলে এবার আমাদের সরল যে সার্কিটটা আছে সেটা কিরকম থাকতেছে। দেখেন সার্কিটটা কিন্তু এখন অনেক ইজি হয়ে গেল। এটা হয়ে গেল 120, এটা হচ্ছে 4 প্লাস J3 কিলো ওহম, আর নট সি। প্রথম প্রশ্নে বলে দিছে, মানে এই নাম্বার প্রশ্ন এখন থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি। এই নাম্বারে কি বলতেছে? এই নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার টু দ্য লোড হোয়েন আর নট এত, সি নট হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাড। তো 5,000 রেডিয়ান পার সেকেন্ড যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা আর নট সমান কত, 4 কিলো ওহম। এই যে আর নট হচ্ছে, সরি, 2 কিলো ওহম, 4 না। আর সি নট, তাহলে এক্স সি নট কত হবে? ওমেগা সি। ওমেগা 5, সরি, 1/ওমেগা সি। তাহলে 1/ওমেগা হচ্ছে 5,000, ইন্টু সি হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাড। তাহলে 0.2 × 10⁻⁶। তাহলে 1,000 ওহম কিলো করলে কত হয়? 1 কিলো ওহম। তাহলে এখন দেখেন প্রথমত আমরা কি করতে পারি, এর ভিতরে চলা কারেন্ট বের করে ফেলতে পারি। আই সমান কত? 120 ডিভাইডেড বাই সবার যোগফল। সবাই বলতে কত, 4 প্লাস J3 প্লাস 2, এটা যেহেতু সি তাহলে -J1। খেয়াল করেন এগুলা কিন্তু কিলো ওহমে আসতেছে, তার মানে কারেন্ট যেটা বের হবে সেটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে আসবে। তাহলে 120 ডিভাইডেড বাই 4 আর 2 6, 3 থেকে 1 বাদ দিলে হয় 2 আই।
তাহলে এই যে যেটা বের হলো এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার, 18.97 অ্যাঙ্গেল -18.435 মিলি অ্যাম্পিয়ার। এবার আমরা যদি অ্যাভারেজ পাওয়ার বের করি, এই যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার টু দ্য লোড, লোড বলতে কিন্তু এদেরকে মিন করতেছে, তাহলে এদেরকে মিন করলে লোডের অ্যাভারেজ পাওয়ার কার পাওয়ার মিন করবে? আর নটের পাওয়ারকে মিন করবে। কারণ এই দুজনের ভিতর রিয়েল পাওয়ার কে অ্যাবজর্ব করে? আর নট অ্যাবজর্ব করে। এটা যেহেতু পিক ভ্যালু, ওইটাও যেহেতু পিক ভ্যালু, তাহলে হাফ আই স্কোয়ার আর দিতে হবে। হাফ ইন্টু আই স্কোয়ার মানে এটার মান, মানের স্কোয়ার। এখন যদি বুঝতে অসুবিধা হয়, যেহেতু মিলি আছে, তাহলে 10⁻³ করে দিলাম, স্কোয়ার ইন্টু আর। আর মানে কত? এই যে আর নটের ভ্যালু মানে 2000, যেহেতু এটাকে মিলি করে দিলাম তাহলে এটা হবে 2000। তাহলে যেটা আসবে সেটা কিন্তু ওয়াটে আসবে। আমরা চাইলে সেটাকে পরবর্তীতে মিলি ওয়াট বানাই দিতে পারি। তাহলে 0.5 × 18.97, আমি যেহেতু আলাদা করে ফেললাম, এটার স্কোয়ার করলাম, 10⁻³ স্কোয়ার করা মানে 10⁻6 লেখা, গুণ 2000। তাহলে যে এত ওয়াট, আর মিলি ওয়াট চাইলে করতে পারেন, সমস্যা নেই, এটা ওয়াট লিখলেও চলতেছে, 0.35986। আমরা 6 ওয়াট লিখে দিতে পারি। এই যে 359 আসছে, 3.36 ওয়াট লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বিতে বলতেছে ডিটারমাইন দ্য সেটিংস অফ আর নট অ্যান্ড সি নট দ্যাট উইল রেজাল্টস ইন দ্য মোস্ট অ্যাভারেজ পাওয়ার বিং ট্রান্সফার টু আর নট। মোস্ট অ্যাভারেজ পাওয়ার বলতে আসলে ওইটাকে কিন্তু আসলে ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলে, যে আর নটের কোন মান হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এটা তো আমরা সবাই জানি যে লোডের ক্ষেত্রে শর্ত কি? জেড এল সমান জেড থেভেনিনের কনজুগেট হতে হবে, যেহেতু দুইটাই ভ্যারি করতে পারতেছে, কনজুগেট করব আমরা, যাতে এটা এটা কাটাকাটি হয়ে যায় আর এটার ভ্যালু থাকে। তো এখানে যেহেতু আমাদের আর সি নটের ভ্যালু বের করতে বলে না, আচ্ছা দুইটাই বের করতে বলতেছে, আর নট সি নট দুইটাই বের করতে বলতেছে। মোস্ট অ্যাভারেজ, এখানে কিন্তু ম্যাক্সিমাম বলে নাই, মোস্ট অ্যাভারেজ বলতেছে। কেন মোস্ট অ্যাভারেজ বলতেছে? তার কারণ ম্যাক্সিমামের তো একটা কন্ডিশন ফিক্সড আছে এইখানে, সেই কন্ডিশন তো আমরা অ্যাপ্লাই নাও করতে পারি। কারণ এখানে কিন্তু আর নট এবং সি নটের একটা ভ্যালু রেঞ্জ বলে দিছে। এমন হইতে পারে যে ম্যাক্সিমাম পাওয়ার পাঠাইতে গেলে ওই রেঞ্জ ক্রস করে ফেলতেছে। এজন্য বলতেছে যে যত বেশি সম্ভব, মানে একদম পুরো ম্যাক্সিমামও যদি না পাঠানো যায়, যতটা বেশি সম্ভব পাঠানো যায় সেটা আমরা এনশিওর করলেই চলতেছে। তার জন্য যা করা লাগে সেটাই আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এবার দেখেন, আহ, মূল শর্ত আগে দেখি যে ম্যাক্সিমাম পাওয়ার যায় কিনা। এমনও হতে পারে যে ম্যাক্সিমাম পাওয়ারের যে কন্ডিশন সেটা আমাদের রেঞ্জের ভেতরেই আছে। যদি রেঞ্জের ভেতরেই থাকে তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা করার দরকার নেই, আমরা ওইটাই অ্যান্সার করে দেব। যদি দেখি যে রেঞ্জ ক্রস করে ফেলতেছে, তখন আমরা বলবো যে না, এটা আসলে সম্ভব না, আমরা অন্যটা অ্যাপ্লাই করবো। তাহলে শুরু করি। যে মোস্ট এভারেজ যদি করি, তাহলে আমরা আর এল সমান কার সমান দেব? আর থেভেনিনের সমান দেব। তাহলে আর এল এর ভ্যালু, আচ্ছা আর এল বলতে এখানে কিন্তু আর নট কে মিন করতেছে, কারণ লোড বলতে এখানে আর নট আসতেছে। তাহলে আর নট সমান আর থেভেনিন। আচ্ছা আর থেভেনিন কত? এই যে জেড থেভেনিনের যেটা রিয়েল ভ্যালু সেটাই হচ্ছে আমাদের আর থেভেনিন, তাহলে কত? 4 কিলো ওহম। এইবার দেখি যে আর নট কি ওই রেঞ্জকে কভার করতেছে কিনা। এখন আর নটের রেঞ্জ বলতেছে 0 থেকে 4000 ওহম বা 0 থেকে 4000 কিলো ওহম। তার মানে অবশ্যই কভার করতেছে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা অ্যালাউ করবে বা অ্যাকসেপ্টেবল, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সি নটেরটা দেখি যে অ্যাকসেপ্ট করে কিনা। সি এর ক্ষেত্রে শর্ত কি?
সি এর ক্ষেত্রে শর্ত হচ্ছে এক্স এল এর যেই ভ্যালু, আচ্ছা এক্স এল বলতে কিন্তু এখানে আসলে লোডের এক্স মিন করতেছে, এর ভ্যালু হবে জেড থেভেনিনের যেই থেভেনিন রিঅ্যাকটেন্স আছে তার কনজুগেটের সমান। তার মানে এক কথায় এক্স সি নট, এটা আমরা যদি লিখি জেড থেভেনিন যেমন জে থ্রি, তাহলে এর ভ্যালু হবে মাইনাস জে থ্রি, কারণ হচ্ছে কনজুগেট হইতে হবে। তাহলে এক্স সি নট অথবা মাইনাস জে এক্স সি নট, এটা সমান হবে হচ্ছে মাইনাস জে থ্রি কিলো ওহম। এটাকে যদি আমরা ফ্যারাডে আবার ব্যাক করি তাহলে কি আসে, আমরা জানি এক্স সি সমান হচ্ছে 1/ওমেগা সি। তাহলে সি সমান কত, 1/ওমেগা ইন্টু এক্স সি। ওমেগা হচ্ছে আমাদের এই যে সরি 5000 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 1/5,000 ইন্টু সি মানে হচ্ছে কত, সরি ওহম কত, যে 3000, তাহলে 3000 গুণ করে দেব। মাইনাস যে টার্মটা না লিখলেও চলতেছে, কারণ এখানে শুধু ভ্যালু দেখাইলেই হবে। 1/ওমেগা সি, 1/ওমেগা ইন্টু এক্স, 1/ওমেগা ইন্টু এক্স, ওইটা হচ্ছে সি এর ভ্যালু। আচ্ছা এটা হচ্ছে সি এর ভ্যালু, 5000 রেডিয়ান পার সেকেন্ড, আর সি হচ্ছে 3000। ওকে, এটা আমাদের ফ্যারাড আসতেছে, ভাগ 10⁻⁻6 করে দিলে এটা আসবে হচ্ছে মাইক্রোফ্যারাড। এখানে যে মাইক্রোতে আছে তাহলে এটা মাইক্রোফ্যারাড, 0.0667। খেয়াল করে দেখেন, আমাদের রেঞ্জ বলতেছে হয়ে গেল 0.1 থেকে 0.5, কিন্তু এটা তো আমাদের 0.1-এর থেকে ছোট। এই যে এটা তো জিরো হয়ে গেছে, তো এটা তো ওয়ানের বেশি হইতে হবে। তার মানে এটা আমাদের কি না, অ্যাকসেপ্টেবল না। তার মানে এই ভ্যালুটাকে আমরা কি করতে পারি না, অ্যালাউ করতে পারি না। যদিও এটা ম্যাক্সিমাম পাওয়ার দিত, মানে আমরা যদি এরকম করতে পারতাম সি এর ভ্যালু, তাহলে লোড ম্যাক্সিমাম পাওয়ার পেত। কিন্তু এইখানে এইটা করতে পারতেছে না, কারণ সির একটা রেঞ্জ দিয়ে দিছে। তাহলে এখন সি এর ভ্যালু কত নেব, হয় লোয়েস্টটা নিতে হবে নাহলে হাইয়েস্টটা নিতে হবে। এখন দেখি যে অ্যাকচুয়ালি আমাদের করণীয়টা কি। মূল কথা দেখেন, এই যে কনজুগেট জিনিসটা কেন বলতেছি, জিনিসটা এই কারণেই বলতেছি যে আমরা এইটা যদি এক্স্যাক্টলি এর অপোজিটটা নিয়ে নিতাম, অপোজিট মানে -J3 নিতাম, তাহলে পুরো সার্কিটটা কিন্তু রেজিস্টিভ হয়ে যেত, রিয়াক্টিভ পুরো পার্টটা কাটাকাটি হয়ে যেত, পুরো সার্কিটটা রেজিস্টিভ হয়ে যেত। তখন লোড ম্যাক্সিমাম পাওয়ার পেত। এটাই কিন্তু আসলে কন্ডিশন। পুরো সার্কিটকে যদি আমরা মানে একদম ফুল রেজিস্টিভ বানাই ফেলতে পারি, তাহলে লোড ম্যাক্সিমাম পাওয়ার পাবে। আচ্ছা যদি না পারি, সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে এটা করব, যত বেশি মানে যত বেশি রিয়াক্টিভ জিনিসটা ক্যান্সেল আউট করে ফেলতে পারি তত বেটার। আচ্ছা আমাদের অলরেডি 3000 কিলো ওহম আছে, প্লাস প্লাস যে 3000 কিলো ওহম, তাহলে এটা যদি কমাই ফেলতে পারি, এর মান যত বেশি নেওয়া সম্ভব তত ভালো। এর মান কিন্তু আমি বোঝাচ্ছি না যে ফ্যারাড, এর মান আমি ওহমের কথা বলতেছি। যেমন দেখেন 3000 নিতে পারবো না, এটা তো আমরা বুঝতেই পারতেছি। কিন্তু আমরা যদি একটু ছোটর কথা বলি, আমরা যদি -J500 নেই অথবা -J1000 নেই, কোনটা বেশি সংখ্যক রিয়াক্টিভ জিনিস কাটবে? দেখেন -J500 নিলে সাম থাকতেছে J2500, 3000 থেকে 500 বাদ দিলে হয় 2500। আর যদি 1000 নিতাম, তাহলে 3000 থেকে 1000 বাদ দিয়ে থাকতো 2000। যদি 1500 নিতাম থাকতো 1500। যদি 2000 নিতাম থাকতো 1000। যদি 2500 নিতাম থাকতো 500। তাহলে এই মানটা যত বাড়াচ্ছি বিয়োগফলটা তত কমতেছে, এটাই তো আমরা চাই। এখন সি এর একটা বিষয় হচ্ছে যে সি এর ওহম যত বাড়তে থাকে, ওহমের সাথে ফ্যারাডের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ওহম যত বাড়বে ফ্যারাড তত কমবে। তার মানে যত বেশি ওহম তত কম ফ্যারাড। তো আমরা চাচ্ছি তো ওহম যত বেশি করা যায়, 3000 করতে পারতেছি না, বাট যত বেশি করা যায়। তার মানে আমরা বলতে পারি সি এর ভ্যালু যখন সর্বনিম্ন নিব, এক্স সি এর ভ্যালু সর্বোচ্চ হবে।
আর সি এর ভ্যালু যদি সর্বোচ্চ নেই, এক্স সি এর ভ্যালু সর্বনিম্ন হবে। আমরা সর্বনিম্ন এক্স সি চাই না, আমরা চাই সর্বোচ্চ এক্স সি। তার মানে আমাদের এখন সি এর লোয়েস্ট ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে। কারণ আমরা বলতে পারি সি নট সমান 0 পয়েন্ট লোয়েস্টটা, এটা যেহেতু পারতেছি না, লোয়েস্ট যেটা অ্যাকসেপ্টেবল ভ্যালু আছে সেটা চুজ করতে হবে, তার মানে 0.1 মাইক্রোফ্যারাড। এখন 0.1 মাইক্রোফ্যারাড যদি চুজ করি, তাহলে আমাদের এক্স সি এর ভ্যালু কত আসবে? 1/ω0 সি করে দিই, 1/5000 ইন্টু 0.1 ইন্টু 10⁻⁻6, 2000 ওহম। তার মানে 2 কিলো ওহম। দেখেন, 3000 থেকে 2000 বাদ যাবে, 1000 থাকবে। তা এইটাই হচ্ছে আমাদের মোস্ট এভারেজ পাওয়ার যাবে, মানে এক কথায় আমরা যদি আর নট আর সি নটের ভ্যালু এরকম ধরি, তাহলে আমাদের মোস্ট এভারেজ, এটাকে কিন্তু ম্যাক্সিমাম এভারেজ বলতে পারতেছি না। কারণ ম্যাক্সিমাম তখনই হতো যদি সি নটের ভ্যালু এত হতো, অথবা ওহমিক ভ্যালু এত হতো। সেটিং অফ আর নট, আচ্ছা আর নট আর সি নটের ভ্যালুই বের করতে বলতেছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। সি তে বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার ইন বি। এই যে বি তে যেটা দিলাম, এখানকার অ্যাভারেজ পাওয়ার কত। এখন এখানে কিন্তু আমরা ওই 8 আরথেভেনিন 4 আরথেভেনিন কোনোটাই ইউজ করতে পারবো না, কারণ এটা কিন্তু ম্যাক্সিমামের কন্ডিশনে এখনো পৌঁছায় নাই। এজন্য আমরা এটাকে কারেন্ট পদ্ধতি, এজন্য আমি এই যে থিওরিতে দেখাইছিলাম যে কারেন্ট পদ্ধতি হচ্ছে সার্বজনীন, যে কোনো সার্কিটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। ভোল্টেজটা কিন্তু একদম কন্ডিশন ঠিক ঠিক স্যাটিসফাই হইলেই কেবলমাত্র অ্যাপ্লাই করা যায়। এজন্য আপনারা পরীক্ষার হলে যদি অলওয়েজ কারেন্ট ব্যবহার করেন, এতে আসলে কোনো ঝামেলা থাকবে না, আর ভোল্টেজটা করার সময় একটু খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে আমরা আই এল কত হবে? ভোল্টেজ তো সেমই আছে, এই ভ্যালুটা এখন আমাদের ঠিকঠাক দিতে হবে। কত? 4+J3, এটাও কিন্তু ঠিকই আছে আগের মতো। আর এর ভ্যালু দেখেন 4 কিলো ওহম, তাহলে ফোর। জে এর, সরি, সি এর ভ্যালু এই যে 2 কিলো ওহম, তার মানে -J2। যেটা আসবে সেটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার আসবে। তাহলে 4 আর 4 হচ্ছে 8, এটা হচ্ছে 1, প্লাস 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে যেটা বের হচ্ছে এটা হচ্ছে আমাদের 14.884 -7.125। এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে অ্যাভারেজ পাওয়ার কত হবে? অবশ্যই লোডের অ্যাভারেজ পাওয়ার মানে আর নটের পাওয়ার বের করতে হবে, তাহলে হাফ 14.885 10⁻³ স্কোয়ার ইন্টু আর, এখানে কিন্তু 4000। তাহলে 0.443 ওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বলতেছে ইজ ইট গ্রেটার দেন দ্য পাওয়ার ইন এ। এতে কত পাওয়ার আসছিল? 0.36, এখানে আসতেছে 0.443, তাহলে অবশ্যই ইয়েস। ডি বলতেছে ইফ দেয়ার আর নো কনস্ট্রেইনটস অন আর নট অ্যান্ড সি নট, মানে আর নট এবং সি নটের উপরে যদি কোনো এরকম রেঞ্জের বাধা না থাকতো, অথবা এরকম ধরা বাঁধা কোনো নিয়ম না থাকতো, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার কত লোডকে আমরা পাঠাতে পারতাম সেটা বের করো। তাহলে আর নট আর সি নটের উপর যদি কোনো ধরা বাঁধা নিয়ম না থাকে, তাহলে অবশ্যই আর নট হতো 4 কিলো ওহম। আর থেভেনিনের সমান, এটা তো আগেও কন্ডিশন মান ছিল। অ্যান্ড এক্স সি নট কত হতো? এক্স সি নট হতো হচ্ছে 3 কিলো ওহম। ওই -J, এটা আমি আর লিখতেছি না। সেক্ষেত্রে সি নট হতো কত? অলরেডি আমরা বের করছিলাম, 0.0667 মাইক্রোফ্যারাড।
মানে এর উপর কোনো শর্ত আরোপ নাই, যা ইচ্ছা তাই হতে পারবে। তাহলে এইটা দিলেই কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারটা পাবে। অবশ্যই আর নট 4 কিলো ওহম নিতাম, সি নট এত নিলে ওহমিক ভ্যালু হতো এত। এবার দেখেন, যেহেতু সবকিছু মিলে গেছে, আমরা চাইলে কিন্তু ওই যে সেই ভি থেভেনিনের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি এখন। আমি কারেন্ট দিয়েও দেখাই দিচ্ছি, এটা দিয়েও দেখাই দিচ্ছি, বাট এটাই যে দেখেন পুরোপুরি মিলে গেলেই কেবলমাত্র অ্যাপ্লাই করা যায়, এই জন্য আমি বলতেছি যে সবসময় না করলেও পারেন। ভি থেভেনিন স্কোয়ার ডিভাইডেড বাই 8 আর থেভেনিন। কেন 8 আর থেভেনিন? কারণ ওই যে ইনপুটটা পিকে দেওয়া আছে, তো পিকে দেওয়া থাকলে 8 আর থেভেনিন, আর এম এস এ দেওয়া থাকলে 4 আর থেভেনিন। তাহলে ভি থেভেনিন কত? 120 স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু আর থেভেনিন মানে 4000। লাস্ট আছে 0.45 ওয়াট। এখন আমরা যদি কারেন্ট দিয়ে করতাম, তাহলে কারেন্ট সমান কত? 120 ডিভাইডেড বাই 4 প্লাস J3, রেজিস্ট্যান্স নিচ্ছি 4, আর এটা নিচ্ছি 3। তাহলে ক্যাপাসিটর যেহেতু -J3, 3 3 কাটলো, 4 4 8, 120/8 করলে যত আসে তত মিলি অ্যাম্পিয়ার। 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার কত হবে? হাফ আই স্কোয়ারে। এই যে দেখেন 0.45 ওয়াট, যে কোনো একটা অ্যাপ্লাই করা যায়। কিন্তু এই যে এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, এটা একটা সুবিধা। আচ্ছা, ইফ হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম, তাহলে কতটুকু হবে? 0.45 ওয়াট। হোয়াট আর দ্য ভ্যালুজ অফ আর নট অ্যান্ড সি নট ফর দ্য কন্ডিশন অফ ডি? এই যে এইটার জন্য এই আর নট আর সি নট এর ভ্যালু কত হবে? তো এটা তো আগেই আমরা বের করে ফেলছি, যে আর নট হবে 4 কিলো ওহম, সি নট হবে 0.0667 মাইক্রোফ্যারাড। এফ বলতেছে ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেটেড ইন ডি। এই যে এখানে যেটা বের করলাম সেটা কি সি থেকেও লার্জ? হ্যাঁ, আমরা দেখতেছি এটাই তো ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এটা তো সবার থেকে বড় হবে। দেখেন এই ভ্যালুটা এর থেকেও বড়, এর থেকেও বড়, তার মানে এটা আমরা বলতে পারি যে ইয়েস। কি এফ এস ছিল? হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। এটা সবার থেকে বড়, কারণ এটার নাম তো ম্যাক্সিমাম পাওয়ার। আচ্ছা, এটা দেখেন দ্য ভ্যারিয়েবল রেজিস্টার ইন দ্য সার্কিট শোন ইন, এখানে কিন্তু অনলি রেজিস্টারটা ভ্যারিয়েবল। আগের লোডে রেজিস্টারও ভ্যারিয়েবল ছিল, যে রিয়াক্টিভ কম্পোনেন্টটা ছিল সেটাও ভ্যারিয়েবল ছিল, বাট এখানে শুধুই রেজিস্টারটা ভ্যারিয়েবল। এই ক্ষেত্রে কি করতে হবে সেটা আগেই শিখছিলাম আমরা থিওরি ক্লাসে, যে রেজিস্টার ভ্যারিয়েবল থাকলে কি করতে হয়। আচ্ছা, আগে করি। বলতেছে দ্য দ্য অ্যাভারেজ পাওয়ার ইট অ্যাবজর্ব ইজ ম্যাক্সিমাম, মানে এর মানটা ভ্যারি করতেছি যতক্ষণ না এটা ম্যাক্সিমাম পাওয়ার পায়, তার মানে যে ম্যাক্সিমাম পাওয়ারের যে কন্ডিশন আছে সেটা। আর এর ভ্যালু বের করতে হবে, ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে হবে। তাহলে এটা যদি এ আর বি হয়, জেড থেভেনিন বের করব, ভি থেভেনিন বের করব, দেন ক্যালকুলেশন করলেই চলতেছে। তাহলে প্রথমত জেড থেভেনিন বের করতে গেলে সোর্সটা ডিঅ্যাক্টিভেট করে দেবো, আর এখানে দেখেন ভ্যালু কিন্তু আর এম এস, তার মানে এইবার কিন্তু এই যে হিসাব কিতাব করে ক্যালকুলেশন করতে হবে। এই যে এইটা, এখানে কিন্তু সেই এ বি এর রেসপেক্টে আমাদের জেড থেভেনিনটা বের করতে হবে।
তাহলে জেড থেভেনিনটা কত, এই দুজনের প্যারালাল, তার সাথে এটা সিরিজ। ক্যালকুলেশন করেন। কত, 500 জে 300, দিয়ে 200 আই, তার ইনভার্স, দিয়ে হোল ইনভার্স। তাহলে এটা হচ্ছে এই দুজনের প্যারালাল হয়ে গেল। তার সাথে যোগ করব 200 মাইনাস 480 আই। এটাকে আমরা ভাগ করে ফেলি, মানে কথায় আর আর এক ইয়েতে ই করে ফেলি, তাহলে আমাদের ক্যালকুলেশন করাটা সুবিধা হবে। তাহলে এটা 240 মাইনাস 320 আই। আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ভি থেভেনিন বের করো। জেড থেভেনিন তো বের হলো, ভি থেভেনিন বের করব কিভাবে? এর ভিতর তো কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এর অ্যাক্রসে যা ভোল্টেজ সেটাই পাবো এটা। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটাই কিন্তু আমাদের ভি থেভেনিন। তাহলে এখন আমরা ভি থেভেনিন বলতে পারি এরকম, ভোল্টেজ ডিভাইডার রুল, যার ভোল্টেজ বের করবো সে উপরে, ডিভাইডেড বাই নিচে সবার যোগফল। এদের ভিতর যেহেতু বন্টন হচ্ছে না, ওদেরকে কাউন্ট করব না, তাহলে এদের যোগফল করলে কোথায়, 500 প্লাস যে 500 ইন্টু যে ভোল্টেজটা বন্টন হচ্ছে সেটা। +84.853 45 ডিগ্রি। এখন দেখেন, হাই হাই আমাদের, আচ্ছা এখানে আমি সার্কিটটা আঁকাই তাহলে সুবিধা হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে শর্ত কি ছিল? যদি অনলি রেজিস্টরটা ভ্যারিয়েবল হয়, অনলি রেজিস্টর, মানে লোডে অন্য কিছু নাই, শুধু রেজিস্টর আছে, তাহলে সেই ক্ষেত্রে সিস্টেম কি হবে? সেই ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের রেজিস্টরের মান হবে, রেজিস্টর ব্যতীত সার্কিটে যত ওহমিক জিনিস আছে সবার মডুলাস ভ্যালু। তার মানে আহ, এ ব্যতীত বাকি সবার মডুলাস, তাহলে আর হবে কত, মডুলাস অফ, কিন্তু ভোল্টেজ তো আর আসবে না, যেহেতু ওহম বলতেছি এই বাদে সবাই বলতে বোঝাচ্ছি সার্কিটে আর যত ইম্পিডেন্স আছে। এখানে যদি আর কোনো সি টাইপ কিছু থাকতো সেটাও আমরা ইনক্লুড করতাম, যেহেতু লোডের শুধুই রেজিস্টার এই জন্য আর ইনক্লুড হচ্ছে না। তাহলে আর সমান মডুলাস অফ জেড থেভেনিন করলে যা আসে তাই। মানে এই যে যেটা আমরা দিছি, এর মডুলাস করলেই সেটাই হবে লোডের রেজিস্ট্যান্সের মান। তাহলে এই যে নিলাম, মডুলাস কত, 240 মাইনাস 320 আই, বলে আসতেছে 400 ওহম, তার মানে আর এর ভ্যালু হবে আমাদের 400 ওহম। এখানে কিন্তু আর ফোর আর থেভেনিন বা ওইসবের কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে না, তার কারণ এখানে লোড পিওর রেজিস্টিভ, অন্য কিছু নাই, এজন্য কারেন্ট পদ্ধতিতে করতে হবে। তাহলে এখানে আমাদের কারেন্ট কত হবে,
ভি থেভেনিন ডিভাইডেড বাই জেড থেভেনিন প্লাস আর সমান, ভি থেভেনিন তো এটা 84.853 অ্যাঙ্গেল 45 ডিভাইড, এটা ভি থেভেনিন ডিভাইডেড বাই জেড থেভেনিন হচ্ছে 240 মাইনাস 320 আই, আর আর এর ভ্যালু হচ্ছে 400, তার মানে যোগ 400 সমান, এটা আসতেছে 0.1186, 71.565 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাভারেজ পাওয়ার কত হবে? দুইটা বের করতে বলতেছে, এ নাম্বারে আর এর ভ্যালু বের করতে বলতেছে, বি নাম্বারে ওই ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারটা বের করতে বলতেছে। এটা সমান কত হবে? হাফ আই স্কোয়ার আর। এটা থাকতেছে 2.813 ওয়াট। এটাই আমাদের অ্যান্সার। এটা বলতেছে রেফার টু দ্য সার্কিট অফ ফিগার এত অ্যান্ড ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ল্যাগিং কয়েল লোড অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কম্বিনেশন হোয়েন দ্য কারেন্টস আর ইজ ইন্ডিকেটেড। ওকে, তাহলে দেখেন এখানে 2 অ্যাম্পিয়ার, 4.5 অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার, কিন্তু যেহেতু এটা আসলে এসি সার্কিট, তার মানে এখানকার কারেন্ট গুলাকে ওই ডিসির মতো নর্মালি যোগ করা যাবে না, এরকম বলা যাবে না যে এই দুজন যোগ করলে এটা হবে, কারণ এর সাথে অ্যাঙ্গেলের কনসেপ্ট আছে। তো আমরা তো জানি না যে এদের ভিতরে আসলে ইন্ডাক্টরে কে আছে, কতটুকু ল্যাগ বা কতটুকু লিড, যেহেতু জানি না, আমরা ওই আন্দাজে আসলে যোগ বিয়োগ করতে পারতেছি না। তো কনসেপ্টটা একটু দেখি যে এখানে কি অ্যাপ্লাই হচ্ছে। বলতেছে রেফার টু দ্য সার্কিট ফিগার ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ল্যাগিং কয়েল। এই যে এখানে যে কয়েলটা আছে, এর ভিতরে রেজিস্ট্যান্সও আছে, আবার রিঅ্যাক্ট্যান্স মানে যে ইন্ডাকটিভ যে আছে সেটাও আছে। এই পুরো কম্বিনেশনের পাওয়ার ফ্যাক্টরটাও আমাকে বের করে দেখাইতে হবে যে সেটা কত। আচ্ছা, আমরা জানি না যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কত কি নাকি, বাট আমরা এতটুকু তো বুঝতে পারতেছি এখানে যেহেতু প্যারালাল ভোল্টেজ দেওয়া আছে, তার মানে এর অ্যাক্রসের ভোল্টেজটা যা, এর অ্যাক্রসের ভোল্টেজটাও তাই। এটা যেহেতু জানি, আমরা এর ভেতরে ইন্ডিভিজুয়ালি কি কি আছে জানি না, কিন্তু জেড এর মান তো জানি, মানে অ্যাকচুয়াল ইম্পিডেন্স কত সেটা তো জানি। ওদের ভেতরে আর কত কত আছে সেটা আমি জানি না, বাট অ্যাকচুয়াল মান জানি কত। জেড সমান ভি বাই আই, ভি হচ্ছে 300, আই হচ্ছে 4.5। তাহলে দাঁড়াচ্ছে 66.667। কিন্তু জেড আমরা পেলাম টোটাল, বাট ওর ভিতরে কিন্তু আবার আলাদা আলাদা আছে, মানে রেজিস্টর আছে, আবার হচ্ছে ইন্ডাক্টর আছে। তো ওদের তো আর নর্মালি যোগ না, ওদেরও কিন্তু এই হিসাবে যোগ, বাট ওদের ভিতরে একটা সুবিধা হচ্ছে যে রেজিস্টর আর ইন্ডাক্টর যেহেতু পিওর, একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতে থাকে, মানে জেড মানে হচ্ছে √R² প্লাস এক্স এর ভ্যালু স্কোয়ার। আচ্ছা, এইখানকার আর এর ভ্যালুটা কিন্তু আমরা চাইলে বের করে ফেলতে পারি। এইখানকার মনে করেন এটার নাম দিলাম R1, তাহলে R1 কত হবে? আর সমান ভি বাই আই, এর কারেন্ট তো আমি 2 অ্যাম্পিয়ার এটা পাচ্ছি, তার মানে 150 ওহম। এই R1 এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে এটা হচ্ছে 150 ওহম। এবার
এই ভোল্টেজটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, এই কারেন্টের অ্যাঙ্গেলও কিন্তু 0 ডিগ্রি হবে। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তার কারণ হচ্ছে ওই যে ভোল্টেজ আর রেজিস্টরের ভোল্টেজ আর কারেন্ট কি থাকে, ইন ফেজে থাকে। তার মানে এটা যদি আমরা IR1 এর কথা বলি, তাহলে এর অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। সিম্পল হিসাব। ভিএসটাকে ধরলাম আমরা, এটার নাম যদি হয় ভিএস, এটাকে তাহলে আমরা রেফারেন্স হিসাবে 0 ডিগ্রি ধরে নিলাম। এবার একটু খেয়াল করে দেখেন, এই কারেন্ট আর এই কারেন্টের ভেক্টর যোগ করলে এটা পাওয়া যায়। স্বাভাবিক কথা। এই যে এখান থেকে একটা কারেন্ট আসতেছে, দুইটা ভাগ হয়ে যাচ্ছে, বাট নর্মাল যোগ করা যায় না, যোগ করতে হয় কি ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগটা আমরা কিভাবে করতে পারি একটু দেখেন। এইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এই বরাবর যাচ্ছে। এই যে কারেন্টটা আছে, এর ভিতর আমরা বলতেছি যে ল্যাগিং নেচারের কিছু একটা আছে। তো ল্যাগিং নেচারের কিছু যদি একটা থাকে, সেটা নিশ্চয় আহ রেফারেন্স থেকে ল্যাগে থাকে। এটা হচ্ছে লিড, এটা হচ্ছে ল্যাগ। 90 ডিগ্রি থাকবে না, তার কারণ এখানে পিওর ইন্ডাক্টরের কথা বলে না, রেজিস্টরও আছে। তো রেজিস্টর যদি থাকে, তাহলে সেটা পিওর 90 ডিগ্রি না হয়ে সেখান থেকে কিছুটা কম হয়। 80 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। তার মানে এর অ্যাঙ্গেল এই বরাবর হতে পারে। মান তো দেওয়া আছে 4.5 অ্যাম্পিয়ার। এই দুজনের সামান্তরিক সূত্র, মানে ওই যে আমরা জানি যে এসি জিনিস কি করতে হয়, দুইটা ভেক্টর সামান্তরিক যোগ হয়। তার মানে এই দুইটার যে কর্ণ, সেটাই হবে এর লব্ধি। এবং সেই লব্ধিটা কত বা যোগফলটা কত, 5.6 অ্যাম্পিয়ার। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 5.6 অ্যাম্পিয়ার। একটু দেখেন, এইটা আমাদের রেফারেন্স। এটা যদি রেফারেন্স হয়, তাহলে আমি এইখান থেকে যদি এই কোণটা কোনোভাবে বের করে ফেলতে পারি, এই যে এই কোণটা, তাহলে বলে দিতে পারবো যে এই কারেন্টের অ্যাঙ্গেল কত, এই কারেন্টের অ্যাঙ্গেল কত। এটা তো ইজিলি বলে দেওয়া যায় রেফারেন্সের সাথে অ্যাঙ্গেল। তাহলে এইটা ধরলাম একটা কোণ, সেটার নাম দিলাম থেটা। এটা ধরলাম আর একটা কোণ, যার নাম দিলাম আলফা। এটা কিন্তু আমরা ওই যে ইন্টারমিডিয়েটের ভেক্টর সূত্র থেকে ইজিলি বের করে ফেলতে পারি। সেটা কত, থেটা সূত্র প্রথমে অ্যাপ্লাই করি, যে টেন থেটা সমান, যার সাথে কোণ আছে তার, ওই যে টেনটার সমান কি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। কিউ মানে অপোজিটটা বোঝায়। তার মানে 4.5 সাইন আলফা। আলফা মানে এই যে এটা। কিন্তু কথা হচ্ছে আমরা আলফা কি জানি? আমরা আলফাও জানি না। প্রথমত আসি আলফাটা বের করার। হ্যাঁ, আলফাটা প্রথমে আমরা বের করে নিই, আলফাটা বের করা যাবে। লব্ধি সূত্র দিয়ে আলফা বের করা যাবে। লব্ধি সূত্র কি? লব্ধি সূত্র হচ্ছে আর স্কোয়ার সমান, আর কেন বলতেছি যে ছোটবেলায় শিখছিলাম, এটা আর, এটা পি, আর এটা কিউ। আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে দেখেন এখান থেকে ইজিলি আলফাটা বের হয়ে যাচ্ছে। আলফা পাইলে থেটা তো ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, আলফা কত আসতেছে, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, 5.6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4.5 স্কোয়ার পেলাম, ডিভাইডেড বাই 4 × 4.5। এটা পেলাম কজ আলফার ভ্যালু। তাহলে আলফার ভ্যালু কত হবে, কজ ইনভার্স আলফা 66.734। কারণ আমরা বলতে পারি যে 4.5 কার, এটা ধরলাম, এটা ধরলাম আই, আচ্ছা এটাকে তো IR1 বলে দিছি। আর এটাকে ধরলাম আমরা I2। I2 কে এখন কত লেখা যায়, মান তো 4.5, আর অ্যাঙ্গেল আমরা দেখলাম রেফারেন্স থেকে ল্যাগে আছে, তার মানে -66.734 ডিগ্রি।
এইটাও বের করে ফেলতে পারবো। এটার নাম ধরেন দিলাম আই। তাহলে আই এর, আচ্ছা, নিচে আমরা একটু জায়গা রাখি। আই এর মান তো 5.6 আমরা জানি। এর এখন অ্যাঙ্গেলটা বের করা লাগবে। অ্যাঙ্গেলটা বের করব কি হবে? ওই যে টেন থেটা সূত্র। টেন থেটা সমান অপোজিটটার সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস অপোজিটটার কজ আলফা। এটা ইন্টারমিডিয়েটের সূত্র অ্যাপ্লাই করতেছি জাস্ট। তাহলে থেটা সমান কত আসে দেখেন। এটা আমরা এতে সেভ। আচ্ছা যাক, 4.5 ইন্টু সাইন আলফা মানে 66.734 ডিভাইডেড বাই পি হচ্ছে 2 প্লাস 4.5 ইন্টু কজ 66.734। যেটা পেলাম এটা হচ্ছে টেন থেটার ভ্যালু পাইলাম। তাহলে টেন ইনভার্স অ্যান্সার করে দিলে দেখেন 47.58 ডিগ্রি। এটার মান কত? এটা দেখেন ল্যাগে আছে, তাহলে -47.58 ডিগ্রি অ্যাম্পিয়ার। এখন ইজিলি জেড এর ভ্যালু আছে, এটা আমরা না করি। এটা আর ওয়ান বের করছে, আর ওয়ান থাক, কোনো সমস্যা নেই। জেড একবারে মান না, একবারে পুরো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সহই বের করে ফেলে। তাহলে জেড সমান কত? VS/I2। ভিএস তো 300। I2 কত? I2 হচ্ছে যে VS/I2, হ্যাঁ। আচ্ছা, VS/I2, I2 কত? এই যে এটা 4.5 অ্যাঙ্গেল অফ -66.734। এটাকে আমরা যদি এই ফরম্যাটে নিয়ে চলে আসি, এই যে চার, চারের ফরম্যাট, 26.33 61.245। তাহলে প্রশ্ন কি বলতেছে? ডিটারমিন দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাকট্যান্স অফ দ্য ল্যাগিং কয়েল। এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। আর কম্বিনেশনের পাওয়ার ফ্যাক্টর, তো কম্বিনেশনের পাওয়ার ফ্যাক্টর কিভাবে বের করতে হয়? কজ অফ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কম্বিনেশনের কারেন্টের অ্যাঙ্গেল। তো কম্বিনেশনের কারেন্টের অ্যাঙ্গেল 47.58 মানে মাইনাস। তাহলে পিএফ অফ কম্বিনেশন সমান কজ সোর্সের ভোল্টেজ অ্যাঙ্গেল জিরো, এটা তো আমরা শুরুতে ধরে নিয়েছিলাম, মাইনাস কারেন্ট, এই যে আই। এই কারেন্ট, এই কারেন্ট না, কম্বিনেশন যেহেতু টোটাল কারেন্ট হিসাব করতে হবে, যে এই কারেন্টটা, এর অ্যাঙ্গেল -47.58, তো মাইনাস মাইনাসে কি প্লাস 47.58 হয়ে যাবে। তাহলে 0.674 ল্যাগ। এটাই আমাদের অ্যান্সার। এটা দেখেন কি বলতেছে, কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ফ্লোস থ্রু এ নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স মানে হচ্ছে ওর কোনো ইন্ডাকটিভ নেচার নাই, পিওর রেজিস্ট্যান্স। 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে ইন সিরিজ উইথ এ চোকিং কয়েল। মানে একটা কয়েল আছে, যে কয়েলের সাথে এই রেজিস্টরটা সিরিজে আছে। ওয়েন সাপ্লাইড অ্যাট এত, সাপ্লাই ভোল্টেজ বলে দিছে, ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ইজ এত অ্যান্ড অ্যাক্রস দ্য কয়েল ইজ এত, ক্যালকুলেট এত। তার মানে আমাদের একটা চোকিং কয়েলের কথা বলে দিছে, একটা রেজিস্টরের কথা বলে দিছে, এরা কিসে আছে? সিরিজে আছে। তাহলে আমরা সিস্টেমটা একটু আঁকি। একটা পিওর রেজিস্ট্যান্ট, মানে রেজিস্টর, তার সাথে একটা কয়েল আছে। কয়েলের একটা কি রেজিস্ট্যান্স আছে, কয়েলের একটা ইন্ডাকটেন্স আছে।
ইনপুট ভোল্টেজ বলে দিছে কত, ইনপুট ভোল্টেজ হচ্ছে 250 ভোল্টেজ। 50 হার্জ, এটা আমরা পরে আসতেছি আপাতত। ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ইজ 125 ভোল্টেজ, এই যে এখানে যে রেজিস্ট্যান্স আছে, আচ্ছা এর ভেতরে আবার 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এটা প্রশ্নে বলে দিছে। কয়েলের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 200 ভোল্টেজ, তার মানে এই যে কয়েল, এই পুরোটা কিন্তু কয়েল, এটুকু কয়েল না, এই পুরোটা মিলে একটা কয়েল। এই কয়েলের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 200 ভোল্টেজ। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কত আমরা জানি না, মান 200 ভোল্টেজ এতটুকু আমরা জানি। এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 125 ভোল্টেজ। এইটা আর এটা যোগ করলে কিন্তু 250 হবে না, স্বাভাবিক কথা, কারণ এটা হচ্ছে নর্মাল যোগ হয় না, অ্যাঙ্গেল সহ যোগ হয়। অ্যাঙ্গেল যেহেতু জানি না আপাতত আমরা বলতে পারতেছি না কত, বাট এইটার মান 125 ভোল্টেজ। এই জন্য এই দুইটা যোগ করলে কিন্তু এটা পাওয়া যাবে না, এটুকু বলে দিই। তাহলে এটা ধরলাম আর। আচ্ছা এটা যেহেতু আমরা বের করে ফেলতে পারতেছি, এটা আগে বেরই করে ফেলি। সেটা কত দেখেন, এর অ্যাক্রসের ভোল্টেজ 125, কারেন্ট 5, তাহলে আর সমান ভি বাই আই, 125/I, কত, 25 ওহম। ওকে, এইটা আমরা জানি না, মানে যে এ এর ভ্যালু কত, এই যে প্রশ্নে বলতেছে ইম্পিডেন্স, রিয়াক্টেন্স এন্ড রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। এই যে কয়েল, এর ইম্পিডেন্স বের করতে হবে, রিয়াক্টেন্স বের করতে হবে, আর রেজিস্ট্যান্স বের করতে হবে কয়েলের। তারপরে দ্য পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য কয়েল এন্ড দ্য টোটাল পাওয়ার এন্ড দ্য ভেক্টর ডায়াগ্রাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা একটা কাজ করি, ভেক্টর ডায়াগ্রামটা একটু আঁকানোর ট্রাই করি, যে কাহিনী কি। এটা দেখেন রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, তাহলে এদের প্রত্যেকের একটা কারেন্টকে আমরা রেফারেন্স ধরে নিলাম। তার মানে এই যে আই, এইটা আমাদের ধরলাম রেফারেন্স। আই যেদিকে থাকবে, অবশ্যই রেজিস্টরের ভোল্টেজ সেদিকেই থাকবে। তার মানে এই যে 125 যেদিকে থাকবে, এর ভোল্টেজও সেই দিকেই থাকবে। তাহলে এইটা ধরলাম এর ভোল্টেজ, এর ভোল্টেজ ধরলাম এটা, এইটা যোগ এটা, তাহলে এইটুকু গেল 125 ভোল্টেজ, এইটুকু গেল এর ভোল্টেজ। ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ কত জানি না, বাট ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ সব সময় কি হয়, কারেন্ট থেকে 90 ডিগ্রি লিডে থাকে। পিওর ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ তার কারেন্ট থেকে 90 ডিগ্রি লিডে থাকে, অথবা উল্টাভাবে বললে ইন্ডাক্টরের কারেন্ট তার ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকে। তার মানে ভোল্টেজ, কারেন্ট যেহেতু ল্যাগে থাকে, তার মানে অবশ্যই ভোল্টেজটা কি হবে, লিডে থাকবে। তাহলে ভোল্টেজটা লিডে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে ধরলাম এটা, একটু বাঁকা হলো, ধরলাম এটা। এই যে এই ভোল্টেজ, মানে এর ভোল্টেজ যোগ এর ভোল্টেজ যোগ এর ভোল্টেজ, এই তিনটা ভোল্টেজ যদি ভেক্টর যোগ করি, তাহলে আমরা টোটাল ভোল্টেজটা পাবো। তার মানে এই হচ্ছে সেই টোটাল ভোল্টেজ। এটার ধরে নাম দিলাম ভিএস, তাহলে এটা সেই ভিএস মিন করবে। এটার নাম দিলাম ধরেন ভি 1, এটার নাম দিলাম ভি 2, এটার নাম দিলাম ভি 3। তাহলে এটা হচ্ছে আমাদের ভি 2, ভি 3, সরি, এটা হচ্ছে ভি 1, ভি 2, ভি 3, তিনটার যোগ করলে পাওয়া যাচ্ছে ভিএস। এবার এইখানে যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা একটা খেয়াল করেন, ভি 2 আর ভি 3 যদি যোগ করি তাহলে এটা পাওয়া যায়, স্বাভাবিক কথা, ভেক্টর সূত্র। এই যে ভি 2 আর ভি 3 যদি যোগ করি তাহলে কত, 200 ভোল্টেজ না? এদের ভেক্টর সাম করলে আবার 200 পাওয়া যায়। তাহলে এইটার লব্ধি, এটা হচ্ছে 200, সবার লব্ধি এইটা, এটা হচ্ছে 250। এটা কিন্তু লব্ধির মান হিসাব করতেছি। আবার একটা জিনিস যদি খেয়াল করেন, আমরা এখান থেকে ইজিলি কিন্তু এখন বাকিগুলা বের করে ফেলতে পারবো। হুম, ভি 1 মানে কত, ভি 1 মানে 25, আই ওয়ান মানে এই যে 5, 25 × 5। ভি 2 কত, 5 আর,
তাহলে আমরা এরকম লিখতে পারি যে V1 মানে হচ্ছে 25 × 5, V2 মানে হচ্ছে 5 R। এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা লিখে ফেলতে পারি। তাহলে আমরা প্রথমে এইটার ভিতরে যদি একটা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি, সামান্তরিক সূত্রটা কি বলে, যে 200 স্কয়ার এইটা সমান, এই যে এটা দেখেন লম্ব, মানে আমি এই ত্রিভুজটাকে যদি বাইরে বের করি ত্রিভুজটা দেখতে এরকম হবে। V2, V2 মানে কত? V2 মানে 5R। V3 মানে কত? কারেন্ট গুণ এক্সেল, কারেন্ট হচ্ছে 5, এক্সেল তো আমরা জানি না, তো 5 এক্সেল ধরে নিলাম। এটা হচ্ছে 200। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আবার আমরা যদি ওভারঅল বাইরের ত্রিভুজটার কথা ভাবি, বাইরের ত্রিভুজেরও দেখেন এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে সেটা কত লেখা যায়? অতিভুজ স্কয়ার সমান ভূমি, ভূমি কত? V1 মানে 125, আর V2 মানে হচ্ছে 5R, প্লাস লম্ব, লম্ব কত? 5 এক্সেল, 2 নাম্বার। তো দুইজনের ভিতরেই দেখেন 5 এক্সেল কমন আছে। আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করে দিই, তাহলে 5 এক্সেল স্কোয়ার 5 এক্সেল স্কোয়ার হোল স্কোয়ার কাটাকাটি হয়ে গেল। লেফট সাইডে কত থাকে? 250 স্কোয়ার মাইনাস 200 স্কোয়ার। রাইট সাইডে থাকে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার। এটা ক্যালকুলেটরে অ্যাপ্লাই করে দিলে আমাদের আর এর ভ্যালুটা চলে আসবে। প্রথমে আমরা নর্মাল মোডে নিয়ে গেলাম, 250 স্কোয়ার মাইনাস 200 স্কোয়ার সমান 125 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার সলভ। আর জিরো থেকে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা একটু ভ্যালু দিয়ে দেখি, বড় ভ্যালু দিয়ে দেখি। কান্ট সলভ, আচ্ছা দেখি কোথাও, আচ্ছা এটা এক্স দিয়ে দিছি, এটা আসলে 5x হবে, 5.5 ওহম। এটাই কিন্তু আমাদের আর এর ভ্যালুটা চলে আসলো। এবার এক্সেল এর ভ্যালু বের করবো, তো যে কোনো একটা সমীকরণে আর এর ভ্যালু বসাই দিলেই তো এক্সেল চলে আসে। আর এর ভ্যালু 5.5, তাহলে 200 স্কোয়ার সমান 5 × 5.5 তার হোল স্কোয়ার প্লাস 5x তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে কত আসে? 39.62 ওহম। রিঅ্যাকট্যান্সের ভ্যালু বের করতে বলতেছে, রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলতেছে। জেড সমান কত হবে? অবশ্যই ইন্ডাক্টরের রেজিস্ট্যান্সের স্কোয়ার প্লাস ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্সের স্কোয়ার, √8 এর স্কোয়ার প্লাস 5.5 এর স্কোয়ার, 40 ওহম।
এই যে কি পেলাম, ইম্পিডেন্স, রিঅ্যাক্ট্যান্স এন্ড রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। ওকে, দ্য পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য কয়েল। আচ্ছা, কয়েল কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করবে? অবশ্যই রিয়েল পাওয়ার কত, আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার আর মানে কত, আর এর ভ্যালু যে 5.5 আসতেছিল, 25 গুণ 5.5, তাহলে 137.5 ওয়াট। আর দ্য টোটাল পাওয়ার, ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম। তো ভেক্টর ডায়াগ্রাম থেকে ড্র করা হয়ে গেছে, টোটাল পাওয়ার কত হবে? 137.5 যোগ, আর তো এই পাচ্ছে, ইন্ডাক্টর তো আর রিয়েল পাওয়ার পায় না, এর পাওয়ার কত, আই স্কোয়ার আর, 5 স্কোয়ার ইন্টু 25 করে দিলেই হয়ে গেল। টোটাল পাওয়ার হচ্ছে 762.5 ওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমরা এই ম্যাথটার সমাধান পেলাম। এটাতে বলতেছে টু কয়েলস এ অ্যান্ড বি আর কানেক্টেড ইন সিরিজ। দুইটা কয়েলের কথা বলতেছে, যে দুইটা কয়েল সিরিজে কানেক্ট করা আছে 240 ভোল্টের অ্যাক্রসে। তাহলে আমরা কয়েলটা আগে আঁকাই ফেলি। এবং এটা কিন্তু পিওর কয়েল না, মানে এর আসলে রেজিস্টিভ, ইন্ডাকটিভ দুইটা ইয়ে আছে। এর অ্যাক্রসের ভোল্টেজ কত, 240 ভোল্টেজ। 50 সাপ্লাই। ওকে, দ্য রেজিস্ট্যান্স অফ এ ইজ 5 ওহম। এটা ধরলাম এ কয়েল, এটা ধরলাম বি কয়েল, তাহলে এর রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। অ্যান্ড দ্য ইন্ডাকটেন্স অফ বি ইজ 0.015 হেনরি। এই যে বি এর ইন্ডাকটেন্স দেওয়া আছে এত, এটাকে আমরা ওহম বানাই ফেলি, যেহেতু ওহমে ক্যালকুলেশন করাটা ইজি। ওহম হবে 2 পাই F50 ইন্টু হেনরি.015, কত আসতেছে 4.71 হার্টস, সরি ওহম। এল বি, সরি এল এ অজানা, আর বি অজানা। কিন্তু প্রশ্নে আবার বলতেছে ইফ দ্য ইনপুট ফ্রম দ্য সাপ্লাই ইজ 3 কিলোওয়াট অ্যান্ড 2 কেভার, ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স অফ এ। এল এ বের করতে হবে, রেজিস্ট্যান্স অফ বি বের করতে হবে। ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাক্রস স্কয়ার। এর অ্যাক্রসের ভোল্টেজ কত, এর অ্যাক্রসের ভোল্টেজ কত, সমস্যা নাই। খেয়াল করেন, আমরা এতটুকু বুঝতে পারতেছি যে সোর্স 240 ভোল্টেজ, এবং সাধারণত এরকম টাইপের জিনিসকে আমরা আরএমএস ভ্যালু হিসাব করি। তাহলে যেহেতু পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে, আমরা ইজিলি এখানকার কারেন্ট বের করে ফেলতে পারবো। সেটা কেমন, ভি সমান, সরি, পি সমান বা এস সমান ভি আই কনজুগেট। তাহলে আই সমান কত, যেহেতু আরএমএস হিসাব করতেছি আমরা, তাই এস বাই ভি তার কনজুগেট। এস কত, এই যে 3, আর সব তো ইন্ডাকটিভ, তার মানে এটা জে 2। আচ্ছা আমি একটু লিখি, এটার কনজুগেট নিতে হবে। তো কনজুগেট মানে কি, জাস্ট 33 এর একটা মাইনাস বসাবো। 15.023, 33.69, মাইনাস নিতে হবে কিন্তু।
ওকে, তাহলে দেখেন কারেন্ট পেয়ে গেলাম। আর কি লাগে? ইফ দ্য ইনপুট ফ্রম দ্য সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, আচ্ছা 5 ওহম আছে, এর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে, জেড লাগবে, জেড লাগবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে 3 কিলোওয়াট, এই 3 কিলোওয়াট আসলে কার পাওয়ার? নিশ্চয় 5 ওহমের পাওয়ার আর এটার পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 3 কিলোওয়াট সমান আই স্কোয়ার ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত? 5 প্লাস RB। এইটা সব সলভ করলেই তো আমাদের আরবির ভ্যালুটা চলে আসলো। 3000 ÷ 15.023 স্কোয়ার, যেটা পেলাম এর থেকে 5 বিয়োগ করে দিলে যা আসে তাই, 8.29 ওহম। এটাই আমাদের অ্যান্সার। একইভাবে আমরা যে 2 কেভার পাচ্ছি, এটা কার পাওয়ার? নিশ্চয় এই দুইটা ইন্ডাক্টরের পাওয়ার। তাহলে আই স্কোয়ার ইন্টু দুইটা এক্সেল, একটা এক্সেলে যে 4.71 প্লাস আর একটা আমরা জানি না। এইটার থেকে বিয়োগ করে দেবো 4.71, তাহলে 4.15, 15 লিখলাম, 4.15 ওহম। তাহলে এল সমান কত? X L = Ω L। তাহলে এল সমান হচ্ছে XA/Ω। ওমেগা মানে কত? 2πf। পাই টু, আচ্ছা তাহলে 100 পাই, তাহলে 0.0132 হেনরি। এটাই আমাদের অ্যান্সার। কি কি চাইছে? ওই যে ইন্ডাকটেন্স অফ এ, রেজিস্ট্যান্স অফ বি, এই যে ইন্ডাকটেন্স অফ এ, রেজিস্ট্যান্স অফ বি, আরেকটা বলতেছে ভোল্টেজ অ্যাক্রস ইচ কয়েল। তাহলে দুইটা কয়েলের ভোল্টেজ বের করতে হবে। তাহলে VA সমান কত হবে? I × ZA। তো ZA কত? রেজিস্ট্যান্স হচ্ছে 5, XA যে 4.15, VB কত? I × রেজিস্ট্যান্স হচ্ছে 8.29, আর এটা তো আগেই পাইছিলাম 4.71। বাস, এটা ক্যালকুলেশন করলে যা আসে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারেন্ট কত? এই যে কারেন্ট, এটা আমরা তুলে নিই একটু ক্যালকুলেটরে। এটা একটা কাজ করে আমরা এতে সেভ করে নিই, যেহেতু বারবার ক্যালকুলেশন করা লাগবে। এত × 5 প্লাস 4.15 I, এটা আসতেছে 97.62 ভোল্টেজ। যেহেতু মান চাইছে শুধুমাত্র, আমরা মডুলাস করলেও চলতেছে। 97.62 ভোল্টেজ মানে জাস্ট মানটুকু নিলেই হয়ে যাবে। এর ক্ষেত্রে একই, আমরা শুধু মান বের করলেই চলবে, মানে মডুলাস করে দেবো, গুণ করে মডুলাস। মডুলাস করা মানে অ্যাঙ্গেল বাদে যা আছে ওইটা বসাই দেবো। এই যে 617 ছিল, আমি 62 লিখে দিলাম। এতে সে কারেন্ট যেটা আমরা সেভ করে রাখছিলাম, সেই কারেন্টটা ইন্টু 8.29 প্লাস
4.71 তাহলে 143.24 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান।